দূর থেকে দেখে ক্রুজওয়ালা শহরটাকে একটা বিষণ্ণ নিরানন্দ জায়গা বলে মনে হলো গোয়েন্দাদের। কাছে থেকে আরো খারাপ, নোংরা একটা ধ্বংসস্তূপ যেন। শহরের মেইন রোড যেটা ধরে এগুলো ওরা, ছাল চামড়া বলতে কিচ্ছু নেই, কেবল থকথকে কাদা। যেখানে সেখানে পড়ে আছে আবর্জনা, সাফ করার কোনো মাথা ব্যথা নেই যেন কারো। দুধারে বাড়িঘরগুলো যত সম্ভব সাধারণ জিনিস দিয়ে খাড়া করা হয়েছে, মাটি, ঘাস আর পাতা। সাদা চুনকাম করা হয়েছে কিছু কিছু দেয়ালের, কিন্তু সেগুলো দাগে ভরা। সবচেয়ে দামি দামি বাড়িগুলোতে কেবল টিনের চালা। দোকানগুলোর জানালায় কাচ নেই, ভেতরে জিনিসপত্র যেভাবে ইচ্ছে স্তূপ করে ফেলে রাখা হয়েছে, সাজানোর ঝামেলা নেই। রাস্তায় কিছু লোক দেখা গেল, বেশিরভাগই ল্যানারো, সরু কোমর, ঘোড়ার পিঠে বসে থাকতে থাকতে পা কেমন ভেতরের দিকে বেঁকে গেছে। সবাই দেখতে একরকম, কোমরে চামড়ার বেল্টে ঝোলানো খাপে রিভলভার পোড়া, কারো কারো ম্যাচেটিও আছে। জুতোর গোড়ালিতে কাটা বসানো, আটো প্যান্ট, কাপড় চোপড় কল্পনার বাইরে নোংরা, দাগে ভরা শার্ট, মাথায় সম্ব্রেরো হ্যাট দুমড়ে মুচড়ে এমন আকৃতি হয়েছে দেখে চেনার উপায় নেই আসল চেহারা। মুসার পাশে সরে এসে নিচু স্বরে বলল রবিন, একেবারে আসল কাউবয়, টিভির পর্দায় যারা দেখি, কেবল এলাকা আলাদা। কথাটা শুনে ফেললো বোকো, বলল, ওরা খুব নিঃসঙ্গ। গরু চড়াতে গিয়ে কখনো মাসের পর মাসও একা থাকতে হয়, দ্বিতীয় মানুষের দেখা পায় না। শহরে ঢুকে তাই যদি কিছুটা পাগলামি করেই বসে, ওদেরকে কি দোষ দেওয়া যায়? শহরের মধ্যিখানে সবচেয়ে ভালো জায়গাটাই তৈরি করা হয়েছে ভ্যালডেজ হোটেল। এক পাশে শহর কর্তৃপক্ষের হেডকোয়ার্টার, তার মধ্যে কাস্টম অফিস আর থানাও রয়েছে। ওমরকে কাগজপত্রের কাজ সেরে আসতে বলল বোকো। ঘোড়াগুলো নিয়ে পেছনের আঙিনায় অপেক্ষা করবে সে। হোটেলের চেহারা দেখেই দমে গেল রবিন। মুসারও ভালো লাগলো না। ওমর আর কিশোর অবশ্য এমনটাই আশা করেছিল, সুতরাং ওরা বিরূপ হলো না। ভেতরে ঢুকলো ওরা। রিসেপশন ডেস্কের সামনে বসে আছে একটা ফিরিঙ্গি মেয়ে। ডেস্কটা কাঠের, কিন্তু এতই সস্তা বার্নিশ পর্যন্ত করা হয়নি। মেয়েটাকে সুন্দরী বলা চলে, কিন্তু অতিরিক্ত কথা বলে। দুটো ডাবল জম দিতে বলল ওরা। অ্যাডভান্স করার আগে ঘর দেখতে চাইলো। দেখাতে নিয়ে চললো এক ইন্ডিয়ান কিশোর। পিঁপড়েই ভরা সিঁড়ির দিকে তাকিয়ে মুখ বিকৃত করে ফেললো রবিন। এ তো জঙ্গলের চেয়ে খারাপ, থাকবো কি করে? ঘর দেখার পর চেহারার অবস্থা আরো খারাপ হয়ে গেল তার। অতি ছোট ছোট ঘর, তাতে কোনো মতে দুটো খাট ঢোকানো হয়েছে। পাশে এত সরু ওগুলোর কোনো মতে একজন মানুষের জায়গা হয়। বিছানায় চাদর নেই, কম্বলগুলো ময়লা, কাঠের মতো শক্ত ম্যাট্রেস। আসবাব বলতে একটা ওয়াশ স্ট্যান্ডে ফাটা বেসিন লাগানো, বাদামি হয়ে গেছে তাতে রাখা পানি। কাপড় রাখার জন্য দেয়ালে ব্রেক লাগানো আছে। এক কোণে কতগুলো খালি বিয়ারের বোতল পড়ে আছে। পরিষ্কার করানোরও প্রয়োজন বোধ করেনি হোটেল কর্তৃপক্ষ। গোসল আর পায়খানার ব্যবস্থা বাইরে, উঠানের একধারে। সাবান, তোয়ালে এসব বোঝারদের নিজেকে কিনে নিতে হবে। নাক মুখ কুচকে বলল রবিন, এটা হোটেল না খোয়ার? আছো কোথায় সেটা খেয়াল করবে না, বলল কিশোর। যেখানেই থাকি, আমি বাপু এই খড়ে থাকতে পারবো না। এর চেয়ে জঙ্গলে তাঁবু খাটিয়ে থাকা অনেক ভালো। তাঁবু পাবে কোথায়? তাহলে খোলা আকাশের নিচেই থাকবো। এখানে পারবে না, মশাই পাগল বানিয়ে ছাড়বে। বাকি সব পোকামাকড় আর বন্য জানোয়ারের কথা বাদই দিলাম। তো কি করব? আমি এখানে থাকতে পারবো না। আমারও ভাল লাগছে না, মুসাব বলল। তার চেয়ে বুমারের বাড়িতে থাকা অনেক আরামের। এক কাজ করলে পারি না? এখানকার কাজ শেষ করে বরং ওখানেই চলে যাই আমরা। বাকি কাজ ওখানে বসেই করা যাবে। কথাটা ভেবে দেখলো কিশোর। কথাটা মন্দ বলনি, কিন্তু এখানে কাজ শেষ হতে কত সময় লাগবে বলা যাচ্ছে না। ঠিক আছে, তুমি আর রবিন বকুর সঙ্গে ফিরে যাও। রবিন গিয়ে অর্কিড নিয়ে পড়ে থাকুক, আর তোমার যা ইচ্ছে তুমি তাই করবে। মাছ ধরো, বন বাদরে ঘুরে বেরিয়ে বকুর সঙ্গে। তবে খবরদার, বনে একা ঢুকো না। এসব করলে আমাদের ছদ্মবেশটা বিশ্বাসযোগ্য হবে। প্রস্তাবটা ভালো লাগলো রবিনের। আর তোমরা? আমরা এখানে ভ্যালেন্তির খোঁজ করব। যদি আমাদের সাহায্যের প্রয়োজন হয়, বকুকে বলে দেব যাতে নিয়মিত এসে আমাদের খোঁজ নিয়ে যায়। ইচ্ছে করলে তোমরাও তখন তার সাথে চলে আসতে পারবে।
অতএব দুটো ঘর না নিয়ে একটা ঘরেরই ব্যবস্থা হলো। মুসা আর রবিন আবার ফিরে যাবে, তাই কাপড় বদলালো না। ইন্ডিয়ান ছেলেটাকে দিয়ে নিজের ব্যাগ আনিয়ে নিল কিশোর আর ওমর। উঠানের ধারের গোসলখানা থেকে গোসল সেরে এসে শুকনো কাপড় পরলো। বারে বসে তখন কয়েকজন ল্যানারের সঙ্গে আড্ডা জমিয়েছে বোকো, বিয়ার খাচ্ছে। মুসা আর রবিন ফিরে যাচ্ছে শুনে খুশি হলো সে। তখনই রওনা হতে চাইল। যেতেই যখন হবে, দেরি করার কোনো মানে হয় না। ওমর আর কিশোরের কাজে লাগতে পারে ভেবে দুটো ঘোড়া রেখে দিল হোটেলের পেছনে রাস্তা বলে। ইন্ডিয়ান হোটেল বয়টাকে ভালো মতো বলে দিল ঘোড়াগুলো দানাপানির দিকে নজর রাখতে। বুকোকে কিছু টাকা বকশিস দিল ওমর, সেটা থেকে বিয়ারের দাম মিটিয়ে দিতে বলল। মোসারা চলে যাওয়ার পর হোটেলের মালিকের সঙ্গে দেখা করলো কিশোর আর ওমর। লোকটা মেক্সিকান, নাম ব্রুনো ভ্যালদেজ। গর্ব করে বলল, এত ভালো হোটেল আর এই অঞ্চলে পাবেন না, সাপ বিচ্ছু কিচ্ছু নেই। ওদেরকে ডাইনিং রুমে নিয়ে এলো সে। হোটেলের বাকি সব ঘরের মতো এটারও করুণ অবস্থা, তবে খাবার যা এলো সেটা সত্যি চমৎকার। এত ভালো রান্না আশা করেনি ওরা। গরুর তাজা মাংস পাওয়া যায় প্রচুর, সেজন্যই বোধহয় কাবাব যেটা দেয়া হলো স্বাদ খুব ভালো। মাংস আর ভাত। আপাতত আলু নেই স্টকে, ভ্যালডেজ জানালো শিগগিরই এসে যাবে, তখন আলুও দেওয়া হবে। পরিশ্রম করে এসেছে, খিদেও পেয়েছে খুব। ভাত আর মাংস গোগ্রাসে গিলল দুজনে। খাওয়ার পর এলো কফি। বাগান থেকে সদ্য তুলে আনা সে কফির ঘ্রাণই আলাদা। মোট কথা খাওয়াটা জমলো ভালো। সাব প্রিফেক্টর সঙ্গে দেখা করে আমাদের কাগজপত্রগুলোকে আগে স্টাম্প মারাতে হবে, ওমর বলল। তারপর আসল কাজে নামবো। ভ্যালেন্টিকে খুঁজে বের করবেন কি করে, কিছু ভেবেছেন? এখনো কিছু ভাবিনি, তবে কাউকে ওর ব্যাপারে কোনো কথা জিজ্ঞেস করা যাবে না, তাহলে ওর কানে চলে যেতে পারে। যদি এ এলাকায় থেকে থাকে আর কি, তখন গায়েব হয়ে যাবে ও পুরো। আপাতত আমাদের কাজ চোখ কান খোলা রাখা, কারো মুখে ওর নাম শোনার অপেক্ষায় থাকা। ওই আমেরিকান লোকটার ব্যাপারে চিন্তিত আছি আমি, বুমার যার কথা বললেন। মনে হচ্ছে লোকটা স্পাই, সাধারণ টুরিস্ট নয়। নইলে ঝড় তুফানের পরোয়া না করে এখানে আসার জন্য অস্থির হবে কেন? ও উঠেছে কোথায় সেটা জানতে হবে আমাদের। ভ্যালদেজ এই এলাকার সবচেয়ে ভালো হোটেল হয়ে থাকলে এখানেই ওঠার সম্ভাবনা। তোমার কি মনে হয়? মাথা ঝাঁকালো কিশোর, আমি একমত। চলো শহরটা ঘুরে দেখে আসি। হোটেলের রেজিস্টারও তো সই করলাম না। এখানে ওসবের বালাই আছে বলে মনে হয় না, তবুও চলো রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করি। ওমরের ধারণাই সত্যি হলো। একগাল হাসি দিয়ে জানিয়ে দিল রিসেপশনিস্ট মেয়েটা, সই করা লাগবে না। আপনার দিকে অমন করে তাকাচ্ছিল কেন? হেসে ফেললো ওমর। পছন্দ হয়েছে মনে করছো নাকি? ও তাকাচ্ছিল আসলে আমার পকেটের দিকে, কত মোটা বকশিস পাবে সেই আশায়। হোটেল থেকে বেরিয়ে চত্বর পেরোলেই সাব প্রিফেক্টর অফিস। ভেতরেই পাওয়া গেল সেনর আর্মিজোকে। টেবিলে মুখোমুখি বসে পুরো গোফওয়ালা মোটাসোটা ইউনিফর্ম পরা এক লোকের সঙ্গে কথা বলছেন। এই লোকই ইনটেন্ডেন্টে, স্থানীয় মিলিটারি পুলিশের প্রধান। আধখালি একটা মদের বোতল আর দুটো গ্লাস রাখা আছে টেবিলে। খুব ভদ্র ও বিনয়ী ব্যবহার করা হলো কিশোরদের সঙ্গে। এই প্রত্যন্ত অঞ্চলে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের কাছ থেকে এতটা ভালো ব্যবহার আশা করেনি ওরা। এটা বিশ্বখ্যাত স্প্যানিশ ভদ্রতা, ওদের কাছ থেকে শিখেছে। বুমারের মেহমান শুনে কাগজপত্রগুলো উল্টে দেখারও প্রয়োজন বোধ করলেন না আর্মিজো, সিল মেরে দিলেন। মুসা আর রবিনের রেখে যাওয়া কাগজপত্রও সিল মেরে নেওয়া হলো। ওদের না দেখেই সিল দিয়ে দিলেন আর্মিজো। আর্মিজো বা ইন্টেন্ডেন্টে কোনো প্রশ্ন করলেন না, ভবিষ্যতে যাতে কোনো সন্দেহ না জাগে সেজন্য ওমর নিজে জানিয়ে দিল বুমারের মেহমান হয়ে এসেছে ওরা, ট্যুরিস্ট, অর্কিড আর জন্তু জানোয়ারে আগ্রহী, কয়েকদিন থাকবে। যতদিন ইচ্ছা থাকুন, আর্মিজো বললেন। ভালো জায়গায় উঠেছেন, থাকতে অসুবিধা হবে না। এ কথার কোনো জবাব দিল না ওমর, মৃদু হাসল শুধু। পুলিশ প্রধান বললেন, যে কোনোভাবে ওদের সাহায্য করতে পারলে তিনি খুশি হবেন। কোনো রকম অসুবিধা হলেই যেন নির্দ্বিধায় ওরা তার কাছে চলে আসে। ভ্যালেন্টির কথা জিজ্ঞেস করতে গিয়েও করলো না ওমর। প্রথম দর্শনেই এরকম একটা প্রশ্ন করে পুলিশের সন্দেহ জাগানোর ঝুঁকি নিতে চাইল না। ভ্যালেন্টি বিদেশি হলে তাও না হয় ঘুরিয়ে প্রশ্ন করতে পারত, আর কজন আমেরিকান এসেছে এখানে?
নিজের দেশে নিজেকে বিদেশি বলে চালানোর কোনো যুক্তিই নেই, এবং নিঃসন্দেহে সেটা করেও নি ভ্যালেন্তি। দুই অফিসারকে ধন্যবাদ দিয়ে অফিস থেকে বেরিয়ে এলো ওরা। হাঁটতে হাঁটতে চলে এলো পোস্ট অফিসের সামনে। অফিসার দেখলো, মনে ক্ষীণ আশা, যদি ভ্যালেন্তিকে চোখে পড়ে যায়। কয়েকটা বারে ঢুকে দেখলো, একটা ক্যাফেতে ঢুকে কফি খেলো, কিন্তু কোনোখানেই ভ্যালেন্তির চেহারার কাউকে নজরে পড়ল না। অবশেষে একদিনের জন্য যথেষ্ট হয়েছে ভেবে ঘোরাঘুরি বাদ দিয়ে হোটেলে ফিরে এলো ওরা। একটা ব্যাপারে আমি নিশ্চিত, নিচু স্বরে কথা বলল ওমর। পাতলা কাঠের বেড়া দিয়ে ঘরের দেয়াল তৈরি করা হয়েছে, অন্য পাশে কেউ কান পেতে থাকলে পরিষ্কার শুনতে পাবে। আমাদেরকে যতটা ধারণা দেয়া হয়েছে, ভ্যালেন্তি যদি তার অর্ধেক চালকও হয়ে থাকে, এখানে আসা বিদেশিদের উপর কড়া নজর রাখবে সে। আমার ভয়, আমরা তাকে খুঁজে বের করার আগেই আমাদের আসার খবর ওর কানে চলে যাবে, এমনকি দেখেও ফেলতে পারে আমাদের। সন্দেহ হলে ডুব দেবে সে গভীর পানিতে। তাকে খুঁজে বের করা তখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। উদ্বিগ্ন হয়ে পড়ল ওমর। 3 দিন পার হয়ে গেছে, এখনো ভ্যালেন্তির কোনো খোঁজ নেই। 15 দিন সময়ের মধ্যে 10 দিনই কেটে গেছে, হাতে আছে আর মাত্র 5 দিন। অবশ্য ভালো মতো খোঁজ নেওয়া যাকে বলে তা করতেও পারছে না ওরা। সর্বসাধারণের যাতায়াত আছে এমন সব জায়গা, যেমন পোস্ট অফিস, বার, সিনেমা হল, খাবারের দোকানগুলোতে ঘোরাফেরা করে ভ্যালেন্তির চেহারার মানুষ খুঁজেছে। লোকের কথাবার্তায় ভ্যালেন্তি নামটা শোনার জন্য উৎকীর্ণ হয়ে থেকেছে, এছাড়া আর কিছুই করা হয়নি। আমেরিকান লোকটাকে দেখেছে ওরা, ভ্যালডেজ হোটেলেই উঠেছে সে। হোটেলের মালিকের কাছ থেকে নামটাও জেনে নিয়েছে কায়দা করে। লোকটার নাম নেলসন, খুব ভালো স্প্যানিশ বলতে পারে। ভাবভঙ্গি দেখে নিশ্চিত হয়ে গেছে ওরা, ওদের মতোই কাউকে খুঁজে বেড়াচ্ছে সেও, এবং সেই কেউটা যে ভ্যালেন্তি তাতে কোনোই সন্দেহ নেই। মোটামুটি নির্বিবাদে পেরিয়ে গেল হপ্তা শেষের ছুটির দিনটা। ল্যানারোরা ছুটি কাটাতে এলো, যথারীতি মারপিট করলো, তবে হাতাহাতির মধ্যেই সীমাবদ্ধ রইল সেটা। গোলাগুলি কিংবা ছুরি মারার ঘটনা ঘটল না। ভ্যালেন্তি ক্রুজো আড়তে আছে কিনা সন্দেহ হতে লাগলো ওদের। হয়তো অন্য কোনো শহরে আছে, কিংবা আছে ব্রাজিলে অথবা বলিভিয়ায়। তাহলে শুধু শুধু এখানে সময় নষ্ট করছে ওরা। কিন্তু চিঠি তো পাঠিয়েছে এখান থেকে। প্রশ্ন তুলল ওমর, এখানে না থাকলে পাঠাবে কি করে? অন্য কাউকে দিয়ে পোস্ট করাতে পারে। তা বটে। লোকের সঙ্গে কথাই বলতে হবে, বুঝতে পারছি। ওর ব্যাপারে খোঁজ নিতে হবে, আর কোনো উপায় নেই। কাদের কাছে নেবে? সবচেয়ে উপযুক্ত জায়গা হলো পোস্ট অফিস। ভ্যালেন্তি নামে কেউ ওখানে চিঠি পোস্ট করতে যায় কিনা জিজ্ঞেস করব। হয়তো যায়, নিজের নাম না বলে বানিয়ে একটা নাম বলে দেয়, বুঝবো কিভাবে? তাও তো কথা। না, হবে না, বোমারকেই গিয়ে ধরতে হবে। তাকে সব কথা জানিয়ে খোলাখুলি সাহায্য চাইতে হবে। অনেক লোক জানাশোনা আছে তার, ওদের লাগিয়ে খবরটা বের করে নিতে পারবেন তিনি। আমার কি ধারণা জানেন? নিজে পোস্ট অফিসে যায় না ভ্যালেন্তি, অন্য কাউকে পাঠায়, চিঠি আনার জন্যেও আবার পোস্ট করার জন্যেও। সেই লোকটাকে খুঁজে বের করতে পারলেই একটা লাইন পেয়ে যাব। কিন্তু সেই লোকটা কে? তাকে কি করে পাওয়া যাবে? পাওয়া গেল তাকে অনেকটা অযাচিত ভাবেই, বকুর সাহায্যে। সেদিন ওমর আর কিশোর শহরে ঘোরাঘুরি করে হোটেলে ফিরে এসে দেখে রিসেপশনিস্ট মেয়ের সঙ্গে বসে গল্প করছে বকো। হেসে হেসে কথা বলছে দুজনে। এগিয়ে গেল ওমর, আরে বকো তুমি? সেনর বোমার পাঠালেন, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখতে। তিনি কেমন আছেন? ভালো। তা শুধু মুখে বসে আছো কেন? গলা ভেজাতে ইচ্ছে করছে না? চলো বারে চলো। বারে এসে বকোর জন্য বিয়ারের অর্ডার দিল ওমর, নিজের আর কিশোরের জন্য কমলার রস। মেয়েটার সঙ্গে তো বেশ ভালোই জমিয়ে ফেলেছ দেখলাম, হেসে বলল ওমর। কি বলছিলে? আমি বলিনি তেমন, শুনছিলাম। ও কথা শুরু করলে আর কেউ বলতে পারে নাকি? কি বলছিল? আপনাদের কথা জিজ্ঞেস করছিল। আগ্রহী হলো ওমর। কি কথা? আপনারা কোত্থেকে এসেছেন, কতদিন থাকবেন, এখানে কি কাজ, এই সব। তো তুমি কি বললে? আপনারা সেনর বোমারের মেহমান, এখানে বেড়াতে এসেছেন, অর্কিড পছন্দ করেন।
আমাদের ব্যাপারে এত আগ্রহ কেন ওর? ওর নয়, এক সেনরের। নতুন যে কোনো গ্রিঙ্গো হোটেলে এলে তার ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানানোর জন্য ওকে টাকা দেয় সেনর। আমেরিকানদের গ্রিঙ্গো বলে এই অঞ্চলের মানুষ। চট করে কিশোরের দিকে তাকালো ওমর। তাই এত কৌতূহলী সেনরটি কে? ও বলেনি। কোথায় থাকে? জানে না বলল। তাহলে এইসব তথ্য ওকে কোথায় গিয়ে দেয় মেয়েটা? ওই লোক এখানে আসে? না, এখানকার কাজ শেষ করে অন্য এক জায়গায় চলে যায় এদিত। কথা বলে, ওকে প্রচুর ড্রিঙ্ক কিনে খাওয়ায় ওই সেনর। এদিতকে? মেয়েটা? মাথা ঝাঁকালো বোকো। কোথায় দেখা করে ওরা? আমাকে বলেনি। হোটেলে আসা গ্রিঙ্গোদের ব্যাপারে এত আগ্রহ কেন সেনরের? তুমি কিছু আন্দাজ করতে পারো? রহস্যময় হাসি হাসলো বোকো। হবে হয়তো কোনো সোনার খনির মালিক, কিংবা গুপ্তধনের খোঁজ জানে, নকশা বিক্রি করতে চায় গ্রিঙ্গোদের কাছে। কৌতূহল হলো কিশোরের। নকশা? হ্যাঁ, খুব ভালো ব্যবসা এটা এখানে। নতুন যারাই আসে বেশিরভাগই সোনার খনির খোঁজ করে। বিক্রি করার লোকেরও অভাব নেই। কোথায় খনি আর গুপ্তধন আছে ওরা জানে। কেউ চাইলেই কিভাবে যেতে হবে রেডিমেড নকশা বের করে দেবে, কিংবা ওখানে বসেই এঁকে দেবে। তবে সেটা কিনে নিতে হবে তোমাদের ওর কাছ থেকে। এক মুহূর্ত চিন্তা করে নিল ওমর। আমি যদি একটা খনি কিনতে চাই? অবাক হলো বুকু। আপনি কিনবেন? আপনাকে দেখে তো অতটা বোকা লোক মনে হয় না সিনর। কেউ সোনার খনির মালিক হলে সে কি সেটা বিক্রি করে নাকি? গুপ্তধনের নকশা পেলেও নিজেই তুলে আনবে। বুঝতে পারছি, বোকা গ্রিঙ্গোদের ঠকায় ওরা। আমি আসলে খনি কেনার লোভ দেখিয়ে লোকটাকে কাছে আনতে চাই, দেখতে চাই ওকে। মেয়েটার সঙ্গে তোমার খাতির কেমন? হাসলো বোকো। ভালোই। কেন? জানতে পারবে কোন লোক গ্রিঙ্গোদের ব্যাপারে আগ্রহী, কোথায় দেখা করে দুজনে? দ্বিধায় পড়ে গেল বোকো। যদি না বলে? ওর টাকার লোভ কেমন? সাংঘাতিক। তাহলে টাকা দিয়েই বলাবে। মানিব্যাগ থেকে কয়েকটা নোট বের করে দিল ওমর। নাও, আমরা এখানে আছি। সি সেনর। দ্রুত বিয়ারটা শেষ করে উঠে চলে গেল বোকো। এতদিনে মনে হচ্ছে একটা পথ পাওয়া গেল, নিচু স্বরে বলল ওমর। খুব বেশি সময় লাগালো না বোকো, ফিরে এলো। কি জানলে? জিজ্ঞেস করলো ওমর। চারপাশে সতর্ক দৃষ্টি বোলালো বোকো। এখানে না সেনর, বাইরে চলুন। কিশোর আর ওমরকে নিয়ে পেছনে আস্তাবলের কাছে চলে এলো সে। হ্যাঁ বলো। শোনার জন্যে অস্থির হয়ে উঠেছে ওমর। এদিত বলল। বলতে ভয় পাচ্ছিল। টাকা দেখে শেষে আর সামলাতে পারল না, বলে ফেলল। বার লুজিয়ানোতে রাতে দেখা করে ওরা। আজ করবে? করতে পারে। কটার সময়? 11টা। লোকটার নাম কি? কোল প্যাসিয়ানো। কোথায় থাকে? এদিত বলল সে জানে না। ক্রুজো আড়তে আসার পর এই হোটেলে উঠেছিল লোকটা। 3-4 দিন থেকে চলে গেছে, অন্য কোথাও উঠেছে। কোল প্যাসিয়ানোর দেশ কোথায়? এ দেশেই হবে, আর কোথায়? তার মানে জিজ্ঞেস করনি? না। আমাদের কথা ওকে বলেছে এদিত? যে কোনো গ্রিঙ্গো এলেই ওকে জানানোর কথা এদিতের। শুধু কি গ্রিঙ্গোদের কথাই জানায়, না আরো কিছু করে লোকটার জন্যে? আর একটা কাজ করে দেয় এদিত, নিজে থেকেই বলল। লোকটার চিঠি পোস্ট করে দিয়ে আসে, কোনো চিঠি এলে সেটা নিয়ে আসে। এটা একটা বিরাট খবর। চট করে কিশোরের দিকে তাকালো ওমর, বোকোর দিকে ফিরল। অনেক উপকার করলে বোকো, অনেক ধন্যবাদ তোমাকে। ফিরবে কখন? এখনই। মুসার রবিন কেমন আছে জানতে চাইল কিশোর। একগাল হেসে বোকো বলল, সেনর রবিন তো সেনর বোমারের শিষ্য হয়ে গেছেন, সারাক্ষণ সঙ্গে সঙ্গে থাকেন। আর সেনর মুসার খাতির হচ্ছে ইন্ডিয়ানদের সঙ্গে। ভেলাই করে নদীতে মাছ ধরতে চলে যান, জঙ্গলে ঢোকেন, আনন্দেই আছেন। তা থাকবেন, জানি এটা, হেসে বলল ওমর। সেনর বোমারকে বলো আমরা ভালো আছি, শীঘ্রই দেখা হবে। সি সেনর। ঘোড়ায় চেপে রওনা হয়ে গেল বোকো। কি বুঝলেন ওমর ভাই? কিশোরের দিকে তাকিয়ে একটা মুহূর্ত ভাবলো ওমর। এতদিনে একটা সূত্র মিলল। আশা করি আজ রাতেই কোলপ্যাসিয়ানোর দেখা পাবো। তবে ও ভ্যালেন্টি কিনা, কিংবা তার সঙ্গে ওর যোগাযোগ আছে কিনা, সেটা সময়ই বলতে পারবে। এমনও হতে পারে
এই লোক সাধারণ ঠকবাজ, বোকা গ্রিঙ্গোদের তালাশে থাকে, চান্স পেলেই ঠকায়। আপনি যাই বলুন, আমার সন্দেহ প্যাসিয়ানো সাধারণ ঠকবাজ নয়। অত লুকোছাপা করবে কেন তাহলে? চিঠি পর্যন্ত পোস্ট করতে যায় না কেন? কিসের এত ভয়? এটা একটা প্রশ্ন বটে। এদিতের কেমন মনে হয় আপনার? অতি সাধারণ, লোভী একটা মেয়ে, এক বিন্দু বিশ্বাস নেই। টাকা দিয়ে যে কেউ কিনে নিতে পারে ওকে। বুকোকে মিথ্যে কথা বলেনি তো? বলতেও পারে। কি করতে চান এখন? বার লুজিয়ানোতে গিয়ে নজর রাখবেন? যেতে তো হবেই, না হলে বুঝবো কি করে এদিন সত্যি বলল না মিথ্যে? পোশাক বদলে যাব, এদেশি লোক সেজে বারে খদ্দেরদের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করব। আমি কি করব? সেটাই সমস্যা, তোমাকে ওখানে মানাবে না, বয়স কম। হাসল কিশোর। অল্প বয়সেই বকে যেতে অসুবিধে কি? বাংডুলে হয়ে গেছি। ওমরও হেসে ফেলল। সেটা বোঝানোর জন্য তো মদ খেতে হবে, পারবে? কাজের খাতিরে একাত্তু চেখে দেখলে ক্ষতি কি? ভাববেন না, খাই আর না খাই অভিনয় করে চালিয়ে দিতে পারবো। হোটেলের বারে ফিরে এলো দুজনে। দেখলো নেলসন এসেছে। স্থানীয় এক লোকের সঙ্গে কথা বলছে। সামনের দুটো দাঁত নেই লোকটার। হাসলে কুৎসিত লাগে। গায়ের বুশ জ্যাকেটটা অতিরিক্ত ময়লা, হ্যাটের অবস্থাও শোচনীয়। বাহ! কিশোরের কানের কাছে ফিসফিস করে বলল ওমর, আমাদের আমেরিকান বন্ধু একজন দোস্তও খুঁজে বের করে ফেলেছে। শান্তভাবে কেটে গেল দিনটা। বিকেলের দিকে কিশোর আর ওমর গিয়ে দেখে এলো বার্লুজিয়ানোর চেহারা। বড় একটা ঘর, সাদামাটা, এলোমেলো এবং নোংরা। এর চেয়ে ভালো কিছু অবশ্য আশাও করেনি ওরা। হোটেলে ফেরার পথে একটা দোকান থেকে কিছু স্থানীয় পোশাক কিনে নিল। রাতের খাওয়া শেষ করে কাপড় বদলালো দুজনে। ওমর সাজলো ব্যবসায়ী, কিশোর তার সহকারী। সস্তা শার্ট গায়ে দিল, মাথায় খড়ের হ্যাট, কোমরের বেল্টে একটা ম্যাচেটিও গুঁজল। ভালোই মানিয়েছে। কিশোরের দিকে তাকিয়ে হেসে বলল ওমর, টাকা পয়সা বেশি নিও না পকেটে, বারে চোর ডাকাত নিশ্চয়ই ঢুকবে। মারামারি বাঁধলে হট্টগোলের মধ্যে কেড়ে নিতে পারে। কি ভেবে ওর পিস্তলটা সুটকেস থেকে বের করে পকেটে ভরল। 11টা বাজার 15 মিনিট বাকি থাকতেই বেরিয়ে পড়লো ওরা। বারের কাছাকাছি আসতে কানে এলো বহু মানুষের হইচই। ভেতরে বাজছে যন্ত্রসঙ্গীত। দরজার কাছে পৌঁছেছে দুজনে, ঢুকতে যাবে। এ সময় ঝটকা দিয়ে খুলে গেল দরজা। হুড়মুড় করে বেরিয়ে এলো দুজন ল্যানারো। ঘুষোঘুষি শুরু করলো। পড়ে গেল একজন, দ্বিতীয়জন টলছে। কোনো মতে উঠে দাঁড়ালো পড়ে যাওয়া লোকটা। হাতে দেখা গেল একটা বোতল। এতক্ষণ কোথায় ছিল ওটা কে জানে। ছুঁড়ে মারলো অন্য লোকটাকে সই করে। ঝট করে মাথা নিচু করে ফেললো লোকটা। দেয়ালে বাড়ি লেগে ঝনঝন করে ভাঙলো বোতলটা। বিড়বিড়ি করে বকতে বকতে আবার ভেতরে ঢুকে গেল লোকটা। যে বোতল ছুঁড়ে মেরেছে সে আরেক দিকে চলে গেল। হাসলো কিশোর, দারুণ জায়গা ওমর ভাই, খুব সাবধান থাকবে। আগে আগে ঢুকলো ওমর, পেছনে কিশোর। প্রচন্ড গরম বাতাস এসে ধাক্কা মারলো যেন পুরো শরীরে। তাতে মেশানো বিয়ার, ঘাম, তামাক আর প্যারাফিন ল্যাম্পের প্যারাফিনের গন্ধ। বহু কণ্ঠের কোলাহল ছাপিয়ে অ্যাকর্ডিয়ন আর গিটার বাজছে। ঘরের এক প্রান্তে খানিকটা জায়গা খালি রাখা হয়েছে, চেয়ার টেবিল নেই। সেখানে স্কার্ট ঘুরিয়ে ঘুরিয়ে স্প্যানিশ নাচ নাচছে একটা মেয়ে। মুখে কড়া রং মাখা, ভারী শরীর, তবে চেহারাটা মিষ্টি। কবজির মোটা বালা টুংটাং করছে বাড়ি লেগে। ঘরের বেশিরভাগ লোক ল্যানারো। বারের সামনে টুলে বসেছে অনেকে। বয়স্ক একজন পুরুষ আর একজন মহিলা মদ ঢেলে দিচ্ছে ওদের। দুজনেরই চুল কালো, চোখও কালো। বাঁশের ছোট ছোট টেবিল ঘিরে 2-3 জন করে লোক বসেছে। টেবিলে রাখা গ্লাস আর বিয়ারের বোতল। একটা টেবিলে 4 জন লোক তাস খেলছে। বার থেকে অমরও 2টো বোতল আনলো, একটা বিয়ার আর একটা সোডা। ফিসফিস করে কিশোরকে বলল, খেতে না পারলে খাওয়ার ভঙ্গি করো, কিংবা শুধু সোডা ভরে নাও। কিশোরের চোখ তখন ভ্যালেন্তিকে খুঁজে বেড়াচ্ছে। একধারে একা বসে আছে একজন লোক। চেয়ারে নেতিয়ে পড়া ভঙ্গি বলে দিচ্ছে প্রচুর মদ গিলেছে। দাড়ি গোফে ভর্তি মুখ, হ্যাটের কানা টেনে দিয়েছে কপালের উপর।
চেহারা বোঝা যাচ্ছে না। পাউচ থেকে তামাক বের করে সিগারেট বানিয়ে টানছে। তবে এতে প্রমাণ হয় না এই লোকই ভ্যালেন্তি। বেশিরভাগ ল্যানারও সিগারেট বানিয়ে খায়। থেকে থেকে কাশছেও লোকটা, এটাও স্বাভাবিক। যা ধোয়া আর গন্ধ, কিশোরেরই দম বন্ধ হয়ে আসছে। থেকে থেকে গলা খুসখুস করছে। লোকটার হাতের দিকে তাকালো সে। কোনো আঙুলে আংটি নেই। কয়েক মিনিট পরিস্থিতি একরকম রইল। মেয়েটা নাচছে, লোকে হুল্লোড় করছে, হাততালি দিয়ে বাহবা দিচ্ছে কেউ। মুগ্ধ কণ্ঠে একজন চেঁচিয়ে উঠল, ব্রাভো ভ্যালেন্সিয়া। জানা গেল মেয়েটার নাম হচ্ছে ভ্যালেন্সিয়া। সারা ঘরে ঘুরছে কিশোরের চোখ। দরজার দিকে তাকাতেই আটকে গেল চোখ। এদিক ঢুকেছে, ঝলমলে পোশাক, ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক। হ্যাটের কানাটা কপালের ওপর আরো নামিয়ে দিল ওমর, যাতে এদিত ওকে চিনতে না পারে। কিশোরও তাই করল। তার পাশ দিয়ে হেঁটে গেল মেয়েটা, তাকালো না। সোজা গিয়ে বসলো একা বসে থাকা লোকটার টেবিলে। উঠে দাঁড়ালো লোকটা, টলমল পায়ে গিয়ে বার থেকে নিয়ে এলো এক বোতল বিয়ার আর দুটো গিলাস। কিশোর আর ওমর দুজনেরই নজর এখন ওদের দিকে। ঘন ঘন কয়েকবার গেলাসে চুমুক দিল এদিত আর লোকটা। তারপর প্রায় কপালে কপাল ঠেকিয়ে কথা বলতে লাগলো। এত হইচইয়ের মাঝে ওরা কি বলছে শোনা প্রায় অসম্ভব। শুনতে হলে কাছে গিয়ে দাঁড়াতে হবে, তাও সম্ভব না। অগত্যা শুধু তাকিয়েই রইল কিশোর। মিনিট খানেক পরে আস্তে করে কিশোরের গায়ে কোনোই দিয়ে গুঁতো মারলো ওমর। দরজার দিকে ইঙ্গিত করলো। ফিরে তাকালো কিশোর। সেই আমেরিকান লোকটা ঢুকছে, নেলসন, সঙ্গে দাঁত পড়া লোকটা। এদিক ওদিক তাকিয়ে কিশোরদের কাছাকাছি আর একটা টেবিল খালি দেখে তাতে গিয়ে বসলো। দ্রুত ভাবনা চলল কিশোরের মাথায়, নেলসনের ঢোকাটা কি কাকতালীয়, নাকি সেও দেখতে এসেছে যে কার সঙ্গে কথা বলে এদিত? মেয়েটার পিছু নিয়ে কি ঢুকেছে ওরা এইবারে? কয়েক মিনিট কথা বললো এদিত আর দাঁড়িয়ে লোকটা। তারপর হঠাৎ করে উঠে দাঁড়ালো দুজনে, দরজার দিকে এগোলো। মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেললো কিশোর। নিচু স্বরে ওমরকে বলল, আপনি বসে থাকুন, নেলসনের দিকে নজর রাখুন, আমি ওদের পিছু নিচ্ছি। একা যাবে? আর কোনো উপায় নেই, সাবধানে থাকবে। থাকবো, বিপদ বুঝলে ফিরে আসবো। এদিতরা বেরিয়ে যাওয়ার কয়েক সেকেন্ড পর কিশোর বেরোলো। একা বসে বসে নেলসনের দিকে চোখ রাখলো ওমর, কিন্তু বেশিক্ষণ রাখতে হলো না। কিশোর বেরোনোর মিনিট খানেক পর নেলসন আর তার সঙ্গীও উঠে দরজার দিকে এগোলো। নেলসনের পিছন নেওয়ার জন্য উঠে দাঁড়ালো ওমর। ঠিক এই সময় বোতল আসানোর শব্দ হলো। কাঁচ ভাঙলো ঝনঝন করে। চিৎকার করে গাল দিল কে যেন। ঘুষি মারলো একজন। মারামারি বাঁধতে দেরি হলো না আর। পাইকারি মারপিট, যে যেভাবে যাকে পারছে মারছে, চেয়ার টেবিল আছড়াচ্ছে, বোতল ভাঙছে, একেবারে যেন নরক গুলজার। এই ঘূর্ণি পাকে পড়ে দরজার দিকে এগোতে কয়েক মিনিট দেরি হয়ে গেল ওমরের। অনেক কষ্টে নিজেকে বাঁচিয়ে মোটামুটি অক্ষত শরীরে যখন বাইরে বেরোলো সে, দেখে অন্ধকারে অদৃশ্য হয়ে গেছে নেলসন আর তার সঙ্গী। চাঁদ ওঠেনি তখনও, কোনো মানুষের ছায়াও চোখে পড়ল না। কোন দিকে যাবে ও? অবশেষে নিরাশ হয়ে ধীর পায়ে হাঁটতে শুরু করলো হোটেলের দিকে। হোটেলে ফিরতে ফিরতে মধ্যরাত। কিশোরের আসতে দেরি হবে না এই আশায় ঘরে না গিয়ে বারে বসে অপেক্ষা করতে লাগলো। সময় গড়িয়ে যাচ্ছে। 1টা বাজলো, কিন্তু এলো না কিশোর। 1:30, তাও এলো না। 2টোর ঘরের দিকে যখন সরে যেতে লাগলো ঘড়ির কাঁটা, কিশোর ফিরল না। দুশ্চিন্তায় ভরে গেল ওর মন। কিন্তু কি করবে ও? কোনখানে খুঁজতে যাবে কিশোরকে? মনে মনে দোষারোপ করতে লাগলো নিজেকে। কিশোর পিছু নেবে বলল, আর সেও কিছু না ভেবে চিনতে হুট করে রাজি হয়ে গেল। এটা উচিত হয়নি মোটেও। বরং কিশোরকে বারে বসিয়ে রেখে তার নিজের যাওয়া উচিত ছিল ওদের পেছনে। বেরিয়ে কোনো লাভ নেই এখন। একরাশ দুশ্চিন্তা নিয়ে ভারী পায়ে নিজের ঘরে ফিরে এলো ওমর। এদিত আর দাড়িওয়ালা লোকটার পিছন নেওয়ার সময় কিশোরও কোনো বিপদের আশঙ্কা করেনি। করলেও ঝুঁকিটা নিতেই হতো। ভ্যালেন্তির খোঁজ পেতে হলে এছাড়া আর কোনো রাস্তা নেই। একটা ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে সে, এই লোকই কোলপ্যাসিয়ানো। ছদ্মবেশী ভ্যালেন্তি যদি নাও হয়, তার সঙ্গে ওর যোগাযোগ আছে। গ্রীষ্মমণ্ডলীয় রাত,
গুমট গরম, আকাশটা যেন কালো মখমলে ঢাকা একটা ছাদ, তাতে উজ্জ্বল মনির মতো জ্বলছে তারাগুলো। কালো বনের উপর ছড়িয়ে পড়েছে হলদেটে এক বিচিত্র আভা। তারার সঙ্গে যোগ দিতে চাঁদও উঠে আসছে, বুঝতে পারল সে। সামনের ছায়ামূর্তি দুটোকে লক্ষ্য করে নিঃশব্দে এগিয়ে চলল কিশোর। রাস্তায় লোকজন প্রায় নেই। ফাঁকা মেইন রোডের শেষ মাথায় পৌঁছতে দেরি হলো না। দৃষ্টি সামনের দিকে। সামনের দুজনের সঙ্গে তাল মিলিয়ে এক গতিতে হেঁটে চলল। পথের দুধারে শেষ হয়ে এলো বাড়িঘর, সামনে ছোট ছোট গাছ, ক্ষেত। কিসের ক্ষেত অন্ধকারে চিনতে পারল না। গাছের ছায়া এসে পড়েছে পথের উপর, ঢেকে দিয়েছে পথটা। লোকগুলোকে দেখা যাচ্ছে না আর, কিন্তু সামনেই আছে ওরা, জানা কথা। না থেমে এগিয়ে চলল কিশোর। আরো এক সমস্যা দেখা দিল। বনে ঢোকার সঙ্গে সঙ্গে শুরু হলো মশার অত্যাচার। বায়ে গাছের ফাঁক দিয়ে মাঝে মাঝে নদী চোখে পড়ছে, তবে বেশ দূরে। আধ মাইল মতো এসে দুভাগ হয়ে গেল রাস্তাটা। দুটোর মধ্যে যেটা বেশি চওড়া সেটা ঢুকেছে জঙ্গলে, আর দ্বিতীয়টা সরু একটা পায়ে চলা পথ এগিয়ে গেছে নদীর দিকে। এতক্ষণ ছায়ামূর্তি দুটোকে অন্ধকারে চোখে না পড়লেও নিশ্চিন্তে এগিয়েছে, জানতোই ওরা সামনেই আছে। কিন্তু এখন পড়ে গেল দ্বিধায়। ওদের দেখা যাচ্ছে না, কোন রাস্তা ধরে গেছে বোঝার উপায় নেই। কান পাতল সে, মনে হলো সরু রাস্তাটাই কথা শুনতে পেল। এগুলো সেই পথ ধরেই। বেশি দূর যেতে হলো না। মিনিট দুয়েকের মধ্যে একটা সাদা রং করা বাড়ির দেয়াল চোখে পড়ল চাঁদের আলোয়। গেট খোলার মৃদু শব্দ হলো। গন্তব্যে পৌঁছে গেছে। অনেক বেশি সাবধানতা দরকার এখন। পা টিপে টিপে এগুলো কিশোর। গাছপালায় ঘেরা বাড়িটার আরো কাছে চলে এলো। নানা রকম ফুল গাছের বাগান, লতায় ছাওয়া একটা বাংলো বাড়ি। এই এলাকায় যত বাড়ি দেখেছে এতদিন, তার মধ্যে এটাই সবচেয়ে সুন্দর। তিন দিক থেকে ঘিরে রেখেছে গাছপালা, কেবল সামনের দিকটা খোলা, পরিষ্কার করে রাখা হয়েছে। মাটি ঢালু হয়ে নেমে গেছে নদীতে। কাঠ আর চারা গাছ দিয়ে একটা জেটির মতো তৈরি করা হয়েছে পানির কিনারে। অনুমান করতে কষ্ট হয় না ওখানে কেন বা ভেলা বাঁধা আছে। স্রোতের শব্দ কানে আসছে। চাঁদের আলোয় রূপালী হয়ে গেছে পানি। বনের মধ্যে জোনাকির অভাব নেই। টিপ টিপ জ্বলছে আর নিভছে। বাড়িটার দিকে তাকালো আবার সে। কোনো মানুষ দেখা গেল না। চুপচাপ দাঁড়িয়ে ভাবতে লাগলো কি করবে। ভেবেচিন্তে পা বাড়ালো কিশোর। গেটের কাছে এসে দাঁড়ালো। একটা বোর্ডে বাড়িটার নাম লেখা, ক্যাসা কারাদোনা। নিচে লেখা, সে প্রহিবে লা এন্ত্রাদা, মানে হলো প্রবেশ নিষেধ। গাছের ফাঁকে লণ্ঠনের আলো দেখা গেল। কথা শোনা যাচ্ছে। কারা বলছে দেখার জন্যে একদিকে সরে গেল কিশোর। বাড়ির একধারে একটা ছোট আঙিনা, তাতে নানা রকম ফুল গাছ, ফুলের ঝাড়। বাগানে বেরোনোর দরজাটা খোলা। বেশ কিছু সুন্দর আসবাবপত্র রাখা হয়েছে বাগানে। একটা টেবিল, একটা লম্বা বেঞ্চ আর কিছু চেয়ার। লণ্ঠনটা টেবিলে রেখেছে। লম্বা বেঞ্চটায় বসলো প্যাসিয়ানো আর এডিথ। ঘর থেকে মদের বোতল আর গ্লাস এনেছে লোকটা। বোতলের ছিপি খুলে ফেলেছে, মদ ঢালছে গেলাসে। অসংখ্য মদ আর নিশাচর পোকা উড়ছে আলোটাকে ঘিরে। সবকিছু মিলিয়ে দেখার মতো দৃশ্য। কিন্তু আপাতত এই দৃশ্যের প্রতি কোনো আগ্রহ নেই কিশোরের। সে শুনতে চায় কি কথা বলছে দুজনে। দু চারটে টুকরো টাকরা শব্দ ছাড়া স্প্যানিশ বোঝে না সে। তবুও অনুমানে যদি কিছু বোঝা যায়, এই আশায় শোনার জন্যে আরেকটু কাছে এগোলো ওদের। কিন্তু এতটাই নিচু স্বরে কথা বলছে দুজনে, ভাষা জানলেও বোঝা কঠিন হয়ে যেত ওর জন্যে। আপাতত আর কিছু করার নেই এখানে। কোথায় যায় ওরা দেখতে চেয়েছিল, দেখেছে। ফিরে যাওয়ার জন্য ঘুরতে যাবে। এই সময় কানে এলো পায়ের শব্দ। চট করে গাছের ছায়ায় সরে গেল সে। গটগট করে এগিয়ে এলো আরেক তরুণী। ঝটকা দিয়ে গেট খুলে ভেতরে ঢুকলো সে। কিশোরের চেনা, খানিক আগে একে দেখে এসেছে বার্লুজিয়ানোতে, নর্তকী ভ্যালেন্সিয়া। ও এখানে কেন? কৌতূহল হলো কিশোরের। প্যাসিয়ানোর সামনে গিয়ে দাঁড়ালো মেয়েটা। স্প্যানিশ ভাষায় উঁচু স্বরে কথার তুবড়ি ছোড়ালো। কথা না বুঝলেও ভ্যালেন্সিয়া যে ভীষণ রেগে গেছে এটুকু আন্দাজ করতে পারলো কিশোর। মহা খাপ্পা হয়ে ভ্যালেন্সিয়াকে ঢুকতে দেখে চমকে গেল এডিথ।
লাফিয়ে উঠে দাঁড়ালো, মনে হলো দৌড় মারবে। খপ করে ওরা হাত ধরে ফেললো প্যাসিয়ানো, টেনে বসিয়ে দিল আগের জায়গায়। প্যাসিয়ানোর সামনে দাঁড়িয়ে আঙুল নাচাতে নাচাতে বকেই চলল ভ্যালেন্সিয়া। শুনতে পাচ্ছে কিশোর, এক বর্ণ বুঝতেও পারছে না। ঝগড়াটা মূলত প্যাসিয়ানো আর ভ্যালেন্সিয়ার। এদিক ভয়ে কুকড়ে আছে। কি নিয়ে ঝগড়া অনুমান করতে পারছে কিশোর। সেই পুরাতন কাহিনী, ঈর্ষা, দুই নারী এক পুরুষ। উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ভ্যালেন্সিয়ার কণ্ঠ, চিৎকার করছে। ওকে থামানোর জন্যে গ্লাসে মদ ঢেলে বাড়িয়ে ধরল প্যাসিয়ানো। এক থাবায় ওটা ফেলে দিল ভ্যালেন্সিয়া। আগুন ঝরা দৃষ্টিতে তাকালো এদিথের দিকে। প্রমাদ গুনল কিশোর, চুলোচুলি না শুরু করে দেয়। বারে নেচেছে, অনেকটা পথ হেঁটে এসেছে, ক্লান্ত। মারামারির মধ্যে আর গেল না ভ্যালেন্সিয়া। বসে পড়ল একটা চেয়ারে। কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর আবার তাকালো প্যাসিয়ানোর দিকে। কি যেন বলতে লাগলো। এবার আর চিৎকার করলো না। বদলে যাওয়া কণ্ঠস্বর শুনে আর ভাবভঙ্গি দেখে অনুমান করতে পারলো কিশোর ঝগড়ার কথা নয়, অন্য কিছু বলছে ভ্যালেন্সিয়া। কি বলছে বুঝলো না। বারলুজিয়ানো নামটা দুবার উচ্চারণ করতে শুনল। সতর্ক হয়ে গেল প্যাসিয়ানো, দ্রুত চলে গেল ঘরের ভেতর। কথা বুঝলে না হয় আরো শোনা যেত, কিন্তু কিছুই বোঝা যায় না। হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খেয়ে কোনো লাভ নেই, তাই হোটেলে ফিরে চলল কিশোর। রাস্তার মুখে এসে চওড়া রাস্তাটা কোথায় গেছে এটা দেখার কৌতূহল হলো। একবার দ্বিধা করে রওনা হলো ওটা ধরে। খুট করে পেছনে শব্দ হতেই চরকির মতো পাক খেয়ে ঘুরে দাঁড়ালো সে। একটা ছায়ামূর্তি ওকে মারার জন্য হাত তুলেছে। বাধা দেওয়া কিংবা সরে যাওয়ার আগেই নেমে এলো হাতটা। কিশোরের মনে হলো বাজ পড়ল যেন মাথায়। তীব্র উজ্জ্বল আলো জ্বলে উঠল যেন মগজে। বনবন করে ঘুরতে লাগলো আলোটা। কমলা রং হয়ে গেল প্রথমে, কমলা থেকে লাল, তারপর ঘন অন্ধকার।